নমস্কার সকলকে। তো এই যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে সকলকে একটা বিপ্লবী স্বাগত জানাচ্ছি। বাজার কিন্তু যুদ্ধকে যথেষ্ট রেসপেক্ট করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই এফআইআইস হিউজ পরিমাণে বিক্রি করছে। এফআইআইস যে পরিমাণে বিক্রি করছে, আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু প্রায় সেই একই পরিমাণে বা তার থেকে বেশি পরিমাণে মাল কিনে নিচ্ছে। তো এফআইআইস এর হাত থেকে ডিআইআইস এর হাতে যেমনটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে, সেই একই জিনিস আরো একটু বেশি গতিতে ঘটে চলেছে এখন। মাল ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর যদি আমরা বিশ্ববাজারের অবস্থাকে দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে যুদ্ধ কিন্তু যথেষ্ট ঘোরালো হয়েছে এবং মার্চের মাঝামাঝি এসে এটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ সহজে শেষ হবে না। এই যুদ্ধ সহজে শেষ হবে না, সুতরাং যতক্ষণ না পর্যন্ত বাজার কতটা ক্ষতি হচ্ছে বা কতটা ক্ষতি হতে পারে সেটাকে অ্যান্টিসিপেট করে নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারে স্থিরতা আসবে না। ততক্ষণ পর্যন্ত বাজারে ভিক্স বাড়বে, ততক্ষণ পর্যন্ত বাজার নামবে। এবারে যেটা হয়েছে, সোনার উপর সবাই একসাথে নামছে, ঠিক যেমনটা হয়েছিল 2020 সালে। 2020 সালে বাজার এবং সোনার উপর সমস্ত কিছুর দাম একসাথে নামা শুরু হয়েছিল, তারপর থেকে একটা র্যালি শুরু হয়েছিল। 2020-তে আপনাদের অনেকেই হয়তো বাজারে তখন ছিলেন না। 2020-র আজকে আমি চার্ট দেখাবো। 2020-র যে কারেকশন হয়েছিল, এই যে কারেকশন, দুটোর মধ্যে পার্থক্য তেমন কিছু নেই। পার্থক্য যদি কোথাও থাকে তাহলে 2020-র যে কারেকশনটা হয়েছিল, সেই কারেকশনটা একটা ম্যাসিভ লেভেলে গিয়ে কারেকশনটা শেষ হয়েছিল। এবারে যে কারেকশনটা হচ্ছে, সেই কারেকশনটা অতটা ডিপ লেভেলে গিয়ে শেষ হবে না। এইবারের কারেকশন তার আগেই শেষ হবে। তার কারণ আমরা ইতিমধ্যে একটা ভালো রকম বুল মার্কেটে রয়েছি। এই মুহূর্তে বুল মার্কেটের কথা শুনলে অনেকের মনে হতে পারে যে লোকটা পাগল হয়ে গেছে, কিন্তু তা নয়। বুল মার্কেট যেমন চলছিল, বুল মার্কেট তেমন চলছে। বুল মার্কেটের ভেতরে এরকম ফেজ আসে যখন আজ থেকে 3-4 বছর পরে আপনি মান্থলি চার্ট দেখবেন, তখন আপনার মনে হবে যে এই সময় তো কিছু হয়নি, এটা একটা বড় অপরচুনিটি ছিল। এবং এটা সত্যি একটা খুব বড় অপরচুনিটি এসছে, সেকেন্ড বড় অপরচুনিটি। ঠিক যেমনটা 2020-তে হয়েছিল, অ্যাজ ইট ইজ যদি আপনারা তাই ভাবেন, তাই কিন্তু এখানে হবে না। আজকে আমি একটা আপনাদের কাছে পুরো খোলাখুলি দেখিয়ে দেবো যে নিফটিতে কি ধরনের কারেকশন হবে এবং কি ধরনের তার রিকভারি হবে। এখানে যদি আবেগপূর্ণভাবে আপনি বেশি পরিমাণে ইনভেস্ট করে ফেলেন, যেমনটা 2020-তে আপনি করতে পারেননি বলে দুঃখ হচ্ছে, এখানে তেমনটা করলে আপনার দুঃখ হবে। কারণ এবারে যে রিকভারি হবে সেটা ইউ শেপড রিকভারি হবে, সাইডওয়েজ থাকবে বাজার, তারপরে বাজারের কিন্তু আপ ট্রেন্ড আসবে। আপ ট্রেন্ড আসতে বেশ কিছু সময় লাগবে। এই যুদ্ধের ফলে যেটা হয়েছে, আমি চাচ্ছি যে এই সপ্তাহে কারেকশনটা শেষ হোক, মানে এই সপ্তাহে যদি আরো খানিকটা এখান থেকে নেমে যায়, যেখানে এখন রয়েছে সেখান থেকেও যদি বেশ খানিকটা নেমে যায়, মোটামুটি 1200-1300 পয়েন্ট যদি নিফটি এখান থেকেও নেমে যায়, তাহলে সেটা খুব ভালো হবে। এবং তাহলে আমরা আরো তাড়াতাড়ি কারেকশনের শেষের দিকে এগিয়ে যাব। আর যদি সেটা না করে এই সপ্তাহে বাজার ওপরের দিকে ঘুরিয়ে নিয়ে চলে যায়, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য দুঃসংবাদের মতো হবে। কারণ সেক্ষেত্রে আবারও একবার পরে কিছু না কিছু হবে এবং আবার বাজার নিচে নামবে, কারণ বাজারের নিচে নামার প্রয়োজনীয়তা আছে। এই যখন নিচে নামবে সেই সময় কিনতে হবে। এই সময় বেশি লাফালাফি ঝাপাঝাপি করলে হয় না। এরকম হয় যে পুরো একটা সপ্তাহে কিছু করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, তো কিছু করা যাচ্ছে না। তার কারণ দেখুন, শর্ট সাইডে কাজ করাটা কিন্তু অনেকটা কপালের ওপর নির্ভর করবে। কারণ বাজার অনেক সময় নিচে খোলার পরে বা খোলার সাথে সাথেই 2-1 মিনিটের মধ্যে তার যা কাজ করার করে নেবে। আপনি ওই টাইমের মধ্যে কিছু করে উঠতে পারবেন না। এবং আগের দিনকে যদি আপনি পজিশন নিয়ে যান, তাহলে এরকম একটা সম্ভাবনা থাকে পরের দিনকে সকালবেলা এমন একটা মুভ দিল যে আপনার পজিশনকে গলিয়ে দিল। তো এই সম্ভাবনা থাকবে বলে এই রকম বাজারে যথেষ্ট সাবধানতার সঙ্গে কাজ করতে হয় এবং বাজারকে স্থিত হতে দিতে হয়। তার জন্য একটা কথা শেয়ার বাজারে খুব চলে, ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ। তো এখানে সেরকম কিছু করার দরকার নেই, করলে কিন্তু হাত কাটবেই কাটবে। ছুরিটাকে পড়তে দিন, ছুরিটা মাটিতে পড়ুক, তারপরে কোন জায়গায় তার আছাড় আছে আর কোন জায়গায় তার ধারের অংশটা রয়েছে সেটা দেখে আছাড় ধরে তুলে নিতে হবে। জাস্ট এইটুকুনি কাজ এখানে করতে হবে, করলে কিন্তু সেকেন্ড বার অন্তত 2030 সালে গিয়ে আপনাদেরকে এরকম বলতে হবে না যে ওফ, সময় একটা ছিল 2026, ওই সময় যদি টাকাটা লাগিয়ে নিতে পারতাম তাহলে আজকে আমার কাছে এত টাকা থাকতো। ঠিক যেমনটা আপনাদের অনেকে
2020-র সময়কে মনে করে বলেন, সেটা আর করতে হবে না। আর এদিকে আমাদের আসল যে ঘটনা সেটা অবশ্য ভিডিও শুরু করে দিয়ে তারপরে বলি। ঘটনা বলতে বলতে আজকে অনেক কিছুই দেখাবো, সেইগুলোকে দেখবেন, দেখে অবশ্যই আনন্দ পাবেন। কারণ দিন কিন্তু মানে রাত্রে কিন্তু শেষ হতে চলেছে, এইবারে দিন শুরু হতে চলেছে, চার দিকে সেরকমই মনে হচ্ছে কারেকশন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আমি এই বাজারকে নিয়ে কি ভাবছি এবং আগামী দিনে আমি আগামী সপ্তাহে আমি কি করতে চলেছি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিফটিকে মন দিয়ে দেখে রাখুন। আচ্ছা, এই যে দাগটা বহু আগে থেকে দেয়া ছিল, এই যে দাগটা সাপোর্টের কাজও বহুবার করেছে, এই দাগটার গুরুত্ব এখন আর নেই। এই দাগটাকে আমরা এখান থেকে আউট করে দিচ্ছি। এখান থেকে নিফটির কারেকশনটা দেখুন, সোজা এলো, কনসলিডেট করলো, ওঠার চেষ্টা করলো, কনসলিডেট করলো, নিচে পড়লো, দাম করে পড়লো। এই যে দাম করে সুদাম সামন্ত পড়ে গেল নিচে, এটা কিন্তু আচ্ছা, কারোর নাম যদি সত্যি এরকম হয়ে থাকে কিছু মনে করবেন না। আমি একটা সিরিয়ালের কথা মনে পড়লো, ছোটবেলায় দেখতাম ইটিভি বাংলায়, সেই সিরিয়ালে এরকম একটা ক্যারেক্টার ছিল, তাই এর সঙ্গে মিলিয়ে সেটা বলেছি। তো যাই হোক, এখান থেকে এটা যখন নিচে নামছে, এই সিনটাকে আমাদের দেখতে গেলে একটু আগে দেখতে হবে। আরএসআই আছে 24, ওপর থেকে দারুণ পড়েছে। কোথা থেকে পড়েছে? 25,650 থেকে এখন 23,100 এসে দাঁড়িয়েছে। আমরা যদি চার্টটাকে ছোট করে 2020-তে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? 2020-তে দেখুন, সেই সাইডওয়েজ কনসলিডেশন করতে করতে দুম করে পড়েছিল। ওপর থেকে নিচে ঠিক এই একই প্যাটার্ন, এরকম গ্যাপ দিয়ে দিয়ে খুলেছে। দেখুন মাঝখানে খুলে এরকম এই দিনটায় কি করেছিল, সোজা নিচে নেমেছিল, আবার ওপরে তুলেছিল, তুলে এখানে শেষ করেছিল, ঠিক এইভাবে চলেছিল করে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে তারপরে এখান থেকে রিভার্সাল এসেছিল। রিভার্সাল যেটা এসেছিল সেটা মোটামুটি ভি শেপড রিকভারি এসেছিল, মোটামুটি ভি শেপড। এইবার এইখানে কি হবে, এইখানে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আর একটুখানি কিন্তু ভালো করে এই জায়গাটা দেখতে হবে। দেখুন সে একইভাবে গ্যাপ দিয়ে দিয়ে নিচে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত নামা শেষ হয়নি। আমরা ওই সময়ের যদি আরএসআই কে খেয়াল করি, তাহলে ওই সময়ের আরএসআই আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিচে চলে গিয়েছে, পাতাল প্রবেশ ঘটেছিল একদম নিচে। এখনো পর্যন্ত কিন্তু এখানকার আরএসআই তে সেই পাতাল প্রবেশের জায়গাটা আসেনি, এখনো আরএসআই নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা দেখতে গেলে আমাদেরকে উইকলি চার্টে গিয়ে দেখতে হবে। দেখুন উইকলি চার্টে আমি আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি বলে দিয়েছিলাম যে যদি এই জায়গাটা কেটে দেয়, অর্থাৎ 24,000 যদি কেটে দেয়, এটা অর্থাৎ গত সপ্তাহে বলা যে 24,000 যদি কেটে দেয়, তাহলে কিন্তু সোজা 21,750 থেকে 22,000 এই লেভেলে নেমে যাবে নিফটি। 21,750 থেকে 22,000-এ নেমে যাবে নিফটি, অর্থাৎ এই যে লোটা ছিল, এই লোতে কিন্তু নিফটি সোজা নেমে আসবে, এর কোনো অন্যথায় হবে না। এবং তারপরে কি হবে? তারপরে যেটা হবে সেটা হচ্ছে নিফটি এখান থেকে এইভাবে কনসলিডেট করে ওঠার সম্ভাবনা রয়েছে। এই দাগটা আমি আপাতত এখান থেকে দিয়ে রাখলাম, এই দাগটাকে আমি আপাতত সরাচ্ছি না, দেখি তারপরে কি করে। তো এখানে বড্ড বেশি 20,060-এ নামিয়েছি, দাগটাকে একটু রিপেয়ার করে নেওয়া দরকার। সত্যি 20,000-এ নেমে গেলে মনে খুব দুঃখ পেয়ে যাব। তো মোটামুটি এরকম করতে ধীরে ধীরে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এখানে কিন্তু হুড়োহুড়ি হবে না, হুড়োহুড়ি হওয়ার সম্ভাবনা এখানে বাজারে খুবই কম। তো আপাতত এই পর্যন্ত নামানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 21,750 থেকে 22,000 এই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটিকে নিয়ে আসতে হবে। আর ওদিকে এই যেটা হচ্ছে, দেখুন এই সপ্তাহে একটা বড় ঘটনা, একটা না অনেকগুলো বড় ঘটনা ঘটেছে। যেমন স্ট্রেট অফ হরমুজকে তারা বলেছে, ইরান বলেছে যে আমরা এখান থেকে, যারা ইরানের বিরুদ্ধে রয়েছে এরকম কোনো দেশকে এখান থেকে তেল নিয়ে যেতে দেব না। সেখানে ভারতের সঙ্গে কথা হয়েছে, ভারতকে তেল নিয়ে যেতে দেবে, যেটা অত্যন্ত ভালো জিনিস যে ভারত ইরানের সপক্ষে রয়েছে, এটা বিশ্ববাজারে যাওয়া উচিত। চীন তো আছেই, রাশিয়া তো রয়েছেই, তো ভারতের তেল ওখান থেকে আসছে। ইরান কিন্তু বলছে যে চাইনিজ যে কারেন্সি, সেই চাইনিজ কারেন্সিতে পেমেন্ট করতে। ইরান ওখান থেকে ডলারে পেমেন্ট করা তেলকে বের করতে দেবে না।
তো চাইনিজ কারেন্সিতে পেমেন্ট করার জন্য বলছে। তো সেই কারণের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে আহ, চাইনিজের চীনের যে টাকা সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হওয়া শুরু করবে, কারণ জাপান, চীন এবং ভারত সব থেকে বেশি তেল ওখান থেকে নিয়ে আসা শুরু করবে। ভারতেরও তাহলে চাইনিজের টাকা কিনতে হবে। কিন্তু ভারত সরকার আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে একটা ঘোষণা করেছিলেন। ভারত সরকার বলেছিলেন যে এখন থেকে নতুন, ঠিক ওই যেদিনকে ইরানের কারেন্সির সঙ্গে আমেরিকার কারেন্সির ইকুয়েশন জিরো হয়ে গেল বা ইউরোরও জিরো হয়ে গেল, সেই দিনকে আগের দিনকে ভারতের থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে ভারতের যত ব্যবসায়ী রয়েছে তারা ভারতের টাকায় ইরানের সঙ্গে লেনদেন করুন। তো এই যেটা ব্যবসায়ীদের রয়েছে, আমার মনে হচ্ছে সেই সোর্স ধরে ভারতও ভারতীয় কারেন্সিতেই ইরানের সাথে লেনদেন শুরু করবে। সেটা যদি হয় তাহলে আগামীতে আরো দ্রুততার সাথে এগোবে নতুন কারেন্সি, যেটা ব্রিক্সের যে কারেন্সি, যেটা আসার সম্ভাবনা রয়েছে। ব্রিক্সের দেশগুলো যে কারেন্সিতে ট্রানজ্যাকশন করবে সেইটার তৈরি হওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং স্ট্রেট অফ হরমুজ থেকে যে তেলের আর কি আগমন ঘটে, সেটা কিন্তু বিশ্বের তেলের চাহিদার 20%। যদি সেই তেলটা ডলারের না নিয়ে অন্য কারেন্সিতে নেওয়া হয় তাহলে কিন্তু ডলারের ওপরে এখানে ইম্প্যাক্টটা খুব বেশি হবে। সুতরাং ইউএসকে অনেক বেশি ইন্টারেস্ট আরও পে করতে হবে বন্ডগুলোর জন্য। তো চলুন, সেটা কিন্তু ইউএস কারেন্সির জন্য যথেষ্ট খারাপ, এবং এটাও ইউএস এর পতনের একটা কারণ হবে। যেমনটা ভাবছিলাম যে ট্রাম্পু কাকু হয়তো পুতিনের লোক, হয়তো রাশিয়াকে শক্ত করার জন্য ট্রাম্পু কাকু এগুলো করছে, সেই থিওরিটা আরো বেশি স্ট্রং হচ্ছে। রাশিয়া অনেক বেশি এখান থেকে শক্তিশালী হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কারণ ইরানের কাছে যে ধরনের মেটেরিয়াল রয়েছে এবং ইরান যেভাবে আক্রমণ করছে, তাতে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে ইরানকে ওরকম ভেনিজুয়েলার মতো আটকিয়ে দেওয়া সম্ভব হবে না। ইরানের সঙ্গে যুদ্ধটা যেটা মনে হচ্ছে হয়তো ভিয়েতনামের মতো সঙ্গে যুদ্ধের মতো গিয়ে দাঁড়াবে। আগে আগে দেখতে হবে। তবে বাজার সবকিছু জানবেন, যদি দেখা যায় যে যুদ্ধ অনেক লেন্দি হতে চলেছে তাহলে সেক্ষেত্রে বাজার সেটাকে তার নিজের মতো করে কাজ করিয়ে নেবে। যদি যুদ্ধ অল্প দিনের মধ্যে শেষ হয় তাহলে যুদ্ধ শুরু হতে না হতেই বাজার নিজেকে কমপ্লিট করে নিত। কিন্তু এই যে বাজারের স্টাইলটা কারেকশনের, এটাকে দেখে মনে হচ্ছে যুদ্ধ অনেক বেশি দিন ধরে হতে পারে। যেহেতু যুদ্ধ অনেক বেশি দিন ধরে হতে পারে, তাই বাজার যখনই বুঝতে পারবে যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট এত দূর আসতে পারে, বাজার সেই অনুযায়ী নিজেকে বানিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাবে। বাজার কিন্তু নিচে দাঁড়াবে না, কারণ যুদ্ধ এই প্রথম নয়, যুদ্ধ আগেও হয়েছে, যুদ্ধ ভবিষ্যতেও হবে। কিন্তু বাজারে এইগুলো অপরচুনিটি হিসেবে আসে। নিফটির ভেতরে যে চাপগুলো তৈরি হয়েছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রচুর 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 স্টক করোনার লেভেলে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাজারে প্রচুর স্টক রয়েছে যারা 18,000 নিফটিরও নিচের লেভেলের দামে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন দেখা যাক বাকি ভিডিওটায় কি কি পাওয়া যাচ্ছে বাজার থেকে। তো নিফটি মোটামুটি, তাহলে নিফটির ওভারঅল যে যেটা হতে চলেছে সেটা একটা এখানে দাগিয়ে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাজার মাঝে মাঝে না অসভ্যতা করে। বাজারের এই যে অসভ্যতা, সেই অসভ্যতাটা কি জন্য করে? যাতে লোকে এখান থেকে প্রফিট না করতে পারে। সেটা কি? দেখা গেল এই সপ্তাহে খুলে আবার 24,000-এর উপরে চলে গেল, তাহলে কিন্তু আনন্দ পাবেন না। তার মানে ও আবার উপরে গিয়ে কনসলিডেট করবে, করে আবার কিছু না কিছু একটা ঘটনা হবে, জুলাই মাসের দিকে আবার একবার নিচে নামবে। তো এটা বেটার যে এখনই ব্যাপারটা মিটে যাক, তাহলে জিনিসটা খুব ভালো হবে। পোর্টফোলিওর ওপর একবার যে ইম্প্যাক্ট হওয়ার হয়ে গেল, মিটে গেল। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার বাড়িতে আপনি নিজেই যদি কোথাও ওরকম ভাবে আর কি সারা বছর ধরে রুগ্ন হয়ে থাকেন, তাহলে কি আপনার ভালো লাগবে? নাকি হঠাৎ কিছু হলো, এক সপ্তাহ শরীর খারাপ হলো আবার ঠিক হয়ে গেল, সেটা ভালো লাগবে? তো এটাও সেরকম, আমরা চাচ্ছি তাড়াতাড়ি মিটুক। ব্যাংক নিফটি একটা বড় সড়ো সাপোর্টে এসে দাঁড়িয়েছে উইকলি চার্টের বেসিসে। আমরা যদি ডেলি চার্টের বেসিসে ব্যাংককে দেখি, তো ব্যাংকও একইভাবে হাতির সুর নামিয়ে নামছে, যেমনটা নেমেছিল 2020 সালে। দেখুন একই জিনিস একইভাবে হয়েছে, কোথাও কোনো ব্যতিক্রম কিছুই হয়নি। সেই একইভাবে আরএসআই একদম মাটির নিচে নেমে যাবে, তারপরে গিয়ে কারেকশন শেষ হবে। এখানে কিন্তু আরএসআই মাটির নিচে নামলেও এখনো সেই লেভেল পর্যন্ত পৌঁছয়নি যেটা তখন হয়েছিল। তো ব্যাংকে দুটো জিনিস হতে পারে, এই যে সাপোর্টটায় ব্যাংক এসে দাঁড়িয়েছে এটা একটা বড় সাপোর্ট, কারণ এটা আগে রেজিস্ট্যান্স ছিল। কতদিনের রেজিস্ট্যান্স? জুন 2024, সেপ্টেম্বর 2024, ডিসেম্বর 2024, তারপরে সাপোর্ট ছিল মে 2025,
এবং সেপ্টেম্বর 2025 26-এ সেইখানে এসে সাপোর্ট নিয়েছে। যদি এটা কাটে তাহলে কিন্তু এর আগে কোনো জায়গা নেই, এইখানটায় সাপোর্ট নেবে। এটা হচ্ছে 48,000, 53,700 যদি কেটে দেয় তাহলে কিন্তু 48,000-এ এসে দাঁড়াবে। এটা একটা বড় সাপোর্ট, এবং 48,000-এর সাপোর্ট বা আপনি এই ঝুলের মুখে ধরে নিন 47,500, 47,500 থেকে 48,000-এর সাপোর্ট ব্যাঙ্ক নিফটি কিন্তু কাটবে না। ওটা ব্যাঙ্ক নিফটির কেনার জায়গা, তবে ব্যাঙ্ক নিফটিও সাইডওয়েজ কনসলিডেশন করতে করতে উঠবে, টাইম নেবে, বেশ টাইম নেবে। ইউএসডি আইএনআর দ্য মূল কালপ্রিট, যে পরিমাণে বিক্রি হচ্ছে শেয়ার বাজারে এফআইআইস এর, তার ফলাফল স্বরূপ এখানে বড় সড়ো ব্রেকআউট দিয়েছে, এবং আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি 100-র আশপাশে ইউএসডি আইএনআর গিয়ে স্টেবল হবে। তো তাড়াতাড়ি 100-এ পৌঁছে যাওয়াই ভালো, যত দেরি হবে তত ধীরে ধীরে সমস্যা হবে। তাড়াতাড়ি মেটাক, যখনই যেতে হচ্ছে যেভাবে এগোচ্ছে এই একই স্পিডে চলে গেলে সমস্যা কম হবে, তাড়াতাড়ি মিটে যাবে। ইন্ডিয়া ভিক্স 24-এর একটা বড় রেজিস্ট্যান্স আছে, এটা বলে দিয়েছিলাম আগের সপ্তাহে। আরএসআই ওভারবট জোনে চলে গিয়েছে, এটা কিন্তু সেই করোনার স্পাইক যেটা 90 পর্যন্ত গিয়েছিল। এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে না যে এ 90 পর্যন্ত টানবে। এই 24-এর রেজিস্ট্যান্স কাটিয়ে ওঠা মুশকিল আছে। 24-এর রেজিস্ট্যান্স কাটিয়ে উঠলে 28-এ আবার একটা বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে। দেখুন দাগটা কেটে দেওয়া কত গুরুত্বপূর্ণ ভাবে, সেই দাগকেই রেসপেক্ট করে দাঁড়িয়েছে। আপনারা জানেন এই দাগ বহু 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 দিন আগের থেকে কেটে দেওয়া, এবং সেই দাগকেই রেসপেক্ট করে কিন্তু বাজার দাঁড়িয়ে গিয়েছে। এই সপ্তাহে যদি ওপরে যায়ও, 24-এর ওপরে টিকে থাকাটা মুশকিল হবে কিন্তু ইন্ডিয়া ভিক্সের জন্য। গোল্ড, গোল্ড যথেষ্ট কনসলিডেশন শুরু করেছে, যথেষ্ট কনসলিডেশন করছে, এবং গোল্ড একটা সাইডওয়েজ কনসলিডেশনে ঢুকে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। সিলভারও তাই, সিলভার কিন্তু আবার 2,30,000-এ নেমে আসতে পারে। তবে যদি সেটা যদি করে তাহলে কিন্তু সিলভার সাইডওয়েজ বেশ কারেকশন করবে, আর কিন্তু সেক্ষেত্রে দাম বেশি নামাবে না। 2,32,000 না কাটা পর্যন্ত, 2,30,000 ধরুন, 2,30,000 না কাটা পর্যন্ত কিন্তু এখানে সাইডওয়েজ কনসলিডেশন করতে 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 বেরিয়ে যাবে। আর যদি এরকম একটা ক্যান্ডেল এখানে কোথাও তৈরি হয় তাহলে 1,90,000 থেকে 2,00,000 এই রেঞ্জের মধ্যে এসে দাঁড়িয়ে যাবে সিলভার। সিলভারের অ্যাটিটিউড এখনো দেখে বোঝা যাচ্ছে না যে সিলভার কি করতে চলেছে। ক্রুড অয়েল, ক্রুড অয়েলে এই যে শুটিং স্টারটা বানিয়েছিল, পারফেক্ট শুটিং স্টার, তারপরে একটা রেড ক্যান্ডেল, মানে নিচে আসছে বলেছিল, কিন্তু তারপরে 3 দিনে ঘুরিয়ে নিয়ে চলে গেল ওপরে। এই যে শুটিং স্টারটাকে ক্যান্সেল করলো, তো এক্ষেত্রে মনে হচ্ছে ক্রুডের দাম বাড়তে পারে। দেখুন ক্রুডে একটা জিনিস আমি এখানে বলে দিই, যে ক্রুড যদি এই রেঞ্জকে কেটে ওপরে খুলে সাস্টেন করে যায়, এখন রয়েছে 9,052, 9,000, আরএসআই যথেষ্ট ওপরে 84-এ রয়েছে। তো আরএসআই ওপরে থাকা মানে যে কারেকশন হবে তা না, আরএসআই ওপরে মানে এখানেও দেখুন, এখানেও দেখুন 84-এর ওই মানে এখানে যে আরএসআইটা ছিল 80-তে ছিল, তারপর থেকে কিন্তু ওপরে সাস্টেন করতে করতে কোথার মাল কোথায় নিয়ে গিয়েছিল, 4,800-র মাল কিন্তু ওপরে তুলে নিয়ে গিয়েছিল অনেক ওপরে, এবং সেই রেঞ্জটা 10,000। তো এখানে যে সেটা হবে না সেটা কিন্তু বলা যায় না। কি করে হবে না, যদি এর ওপরে খুলে সাস্টেন করে যায়, এর ওপরে খুলে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু ওপরে তুলে নিয়ে চলে যাবে এবং এই হাই পর্যন্ত নিয়ে চলে যাবে এই সপ্তাহেই, বা 2 সপ্তাহ ধরে। নয়তো কিন্তু এখান থেকে কাটা শুরু করলে হুড়মুড় করে নিচে আসবে। ক্রুডের চার্ট দেখে সেরকমই মনে হচ্ছে। ন্যাচারাল গ্যাস, এর কোনো হেলদোল নেই, আগের স্পাইকটা মিস করেছে এবং এখানে আবার কনসলিডেট করছে। ন্যাচারাল গ্যাসের জন্য সব থেকে বড় গেরো হচ্ছে এই 440-এর যে পয়েন্ট, 440-এর এই রেঞ্জটা পার না করতে পারলে ন্যাচারাল গ্যাসেও যে খুব বেশি হবে এরকম কিন্তু কিছু মনে হচ্ছে না। ন্যাচারাল গ্যাস মোটামুটি ভাবে এইভাবেই ল্যাব খেতে খেতে ধীরে 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 যাবে। ওদিকে আমেরিকার বাজার ডাও জোন্স যথেষ্ট ভালো একটা কারেকশন করেছে এবং একটা সাপোর্টে এসছে। এই সপ্তাহে যদি বাউন্স আসেও আগামী 1-2 সপ্তাহ ধরে 48,000 পার করবে না, 46,500 রয়েছে। 48,000 পার করা যথেষ্ট কঠিন। 48,000 থেকে মোটামুটি ধরে রাখুন 48,700 এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জটায় ম্যাসিভ রেজিস্ট্যান্স ডাও জোন্স পেতে চলেছে, ম্যাসিভ রেজিস্ট্যান্স। সাপোর্ট 46,000-কে যদি কেটে দেয় কোনো ক্রমে তাহলে কিন্তু এইখানে চলে আসবে, এই সাপোর্টে চলে আসবে, সেটা হচ্ছে 43,000। 46,000 কাটলে কিন্তু 43,500-র আশপাশে চলে আসবে বাজার ডাও জোন্সের। সেক্ষেত্রে আমেরিকাও বড় কারেকশন হবে। নাসড্যাক তুলনামূলকভাবে যথেষ্ট ভালো সাপোর্ট নিয়েছে আমাদের ওই সাদা দাগটার উপরে পা নামিয়ে, এবং এ যদি নিচে নামা শুরু করে তাহলে
মোটামুটি 23,500 পর্যন্ত আসতে পারে। তো এই সঙ্গে আমাদের বাদ বাকি কিছু কিছু ইন্ডেক্সও দেখে নেওয়ার দরকার আছে এই বাজারে। নিফটি স্মল ক্যাপকে যদি আমরা দেখি, নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স বর্তমানে যেভাবে পড়া শুরু করেছে, ওপর থেকে হুড়মুড় হুড়মুড় করে পড়েছে এবং এরও কিন্তু পড়ার জায়গা লিমিটেড হয়ে গিয়েছে। মোটামুটি এই জায়গা 14,600, যেটা আজ থেকে প্রায় 1 বছর আগে একবার এসেছিল, সেই জায়গায় বা তার থেকে একটু নিচেতে হয়তো এরকম জায়গায় 13,800, 14,600 থেকে 13,800 এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলে বড় সড়ো সাপোর্ট পেতে চলেছে নিফটি স্মল ক্যাপ। অর্থাৎ এই সপ্তাহে যদি একটা কারেকশন হয়ে যায় সেটা ভালো হবে, কিন্তু ভি শেপড রিকভারি হবে না। স্মল ক্যাপের ক্ষেত্রেও কিন্তু রিকভারি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এরকম ভাবে টাইম নিয়ে নিয়ে ধীরে সুস্থে হবে। এই দাগটাও এখানে কাটা থাকলো। নিফটি মাইক্রো ক্যাপ, একদম ছোট বাচ্চা যারা খুব দুরন্ত, এরাও নিচে আসার জন্য তৈরি হয়েছে। এরও উইকলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে এটাকে একবার ফিবোনাকি দিয়ে দেখার দরকার আছে। ফিবোনাকি দিয়ে যদি আমরা একে রিট্রেস করার চেষ্টা করি তাহলে দেখব যে মোটামুটি 18,200 এখন রয়েছে 19,700। 18,200-র আশপাশে একটা সাপোর্ট আছে, এটাও কাটতে পারে, কিন্তু 18,200 একটা বড় সড়ো সাপোর্ট রয়েছে। আপনি 18,000 লেভেল ধরুন, 18,000-এর আশপাশে কিন্তু নিফটি মাইক্রো ক্যাপ আসার সম্পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিফটি মিড ক্যাপকে যদি দেখি, যেটা অনেক বেশি স্ট্রং ছিল মিড ক্যাপ 100, মিড ক্যাপ 100-ও যথেষ্ট ভালো কারেকশন হয়েছে। ডেলি চার্ট দেখলে তো দুর্দান্তভাবে দেখা যাচ্ছে হাতির সুর নামিয়েছে, বাট নিফটি যেভাবে নামিয়েছে কিন্তু সেইভাবে নামায়নি। এর ক্ষেত্রেও কিন্তু এইখানটা প্রাইমারি ভাবে 46,900, একেও যদি আমরা একবার ফিবোনাকি দিয়ে দেখে নিই যে কি বলতে চাইছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মোটামুটি ভাবে এই যে লেভেলটা এসছে 46,500, 46,500 কিন্তু এর একটা বড় সড়ো সাপোর্ট রয়েছে। 46,500 আসবে কখন? যদি 54,500 কাটে। 54,500-কে যদি কাটে তাহলে কিন্তু 46,500-এ নেমে আসবে। 54,500-কে কাটলে 46,500-এ নেমে আসবে এবং এর কনসলিডেশন ফেজও অনেক দিন লাগবে এবং এ কিন্তু আরো 1 বছর 2027-এর এপ্রিলে গিয়ে মুভ শুরু করবে। তবে হ্যাঁ, একটা কথা এখানে যেটা বলে রাখি, প্রচুর স্টক বাজারে এই মুহূর্তে এমন রয়েছে যারা কিন্তু কারেকশনে অংশগ্রহণ করছে না। এই বাজারে একটা কথা আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি, যে স্টকগুলো কারেকশনে সেইভাবে পার্টিসিপেট করছে না, সেই স্টকগুলো এই কারেকশন যখনই শেষ হবে, বাজার যেই জেনে যাবে যে যুদ্ধের ইম্প্যাক্ট এত দূর সর্বোচ্চ পড়তে পারে, এটা যখনই জেনে যাবে তখনই তারা র্যালি দিয়ে বেরিয়ে চলে যাবে। তারা কিন্তু আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না। কিন্তু প্রচুর স্টক যারা গত কয়েক বছরে 8-10 গুণ হয়ে গিয়েছে বা 5-6 গুণ হয়ে গিয়েছে, তারা কিন্তু আগামী 1-1.5 বছর দাঁড়িয়েই থাকবে, তাদের কিন্তু মুভমেন্ট হবে না। তো সেই হিসেব করে নিজের পোর্টফোলিওকে বানাতে হবে এবং সেই হিসেব করেই নিজের পোর্টফোলিওকে এখনো সাজাতে হবে, এখনো নতুন ইনভেস্ট করতে হবে বা পুরোনো মাল কেটে দিতে হবে। তা না হলে কিন্তু প্রফিট আসার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে। আর আরো একটা কথা আমি অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি, 2030-এ না তো মনে থাকবে এই দিনটার কথা যে এমন যুদ্ধ হয়েছিল, না মনে থাকবে যে এই টাইমে পোর্টফোলিও দেখে কতটা কষ্ট হয়েছিল। মনে যেটা থাকবে সেটা হচ্ছে ওই টাইমে আমি এগুলো কিনলাম না। এটাও আপনারা অনুভব করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সপ্তাহে একটা বড় কারেকশনের এক্সপেক্ট করে থাকুন। তাহলে আমরা তাড়াতাড়ি নতুন সূর্যোদয়ের দিকে এগোতে পারবো। জয় ভোলেনাথ, জয় শঙ্কর ভগবান। আজকের ভিডিও এখানেই শেষ করছি।